হ্যালো এভরিওয়ান। আগের দিন আমরা বা আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে আরআরবি এনটিপিসির ক্ষেত্রে যে সমস্ত স্টেপসগুলো তোমাকে পেরোতে হবে, বা ধরো আমি যদি তোমাদের সঙ্গে ডিসকাস করি যে এই এক্সামের ব্যাপারে সবকিছু, ঠিক আছে? তো এই ভিডিওতে বেসিক্যালি আমরা দেখবো বা যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো আমাকে স্টুডেন্টসরা জিজ্ঞেস করছিল যে ধরো আরআরবি এনটিপিসির ক্ষেত্রে যখন তুমি প্রিপারেশন করছো, প্রিলিমস এবং মেন্স এই দুটোর কি প্রিপারেশন ডিফারেন্ট হবে, বা এই দুটোর সিলেবাস তো সেম বেসিক্যালি, বাট যদি সিলেবাস সেম হয় তাহলে কি কোনো ডিফারেন্স আছে? প্রিলিমস মোটামুটি যদি আমি স্টার্ট করি, যে ধরো কোনোদিন আরআরবি এক্সাম দেয়নি এখনো অবধি বা আরআরবি ব্যাপারে কিছু জানে না, তো সে যদি স্টার্ট করে তো তার ক্ষেত্রে মোটামুটি যে রোড ম্যাপ যদি আমি বলি বা ধরো যে রাস্তাটা সেটা কিরকম হবে, তো সেই জিনিসগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করব। কারণ মেইন যে জায়গাটায় সব থেকে বেশি প্রবলেম হয় সেটা যে কোনো প্রিপারেশন তুমি বলতে পারো, সেটা কোনো মানে পার্টিকুলার এক্সামের প্রিপারেশন নয়, যে কোনো প্রিপারেশন তুমি যদি দেখো সেই প্রিপারেশনের ক্ষেত্রে শুধু স্টেপসগুলো যেগুলো আছে সেগুলো যদি অন পেপারস রিটেন থাকে, বাট কি করে এক্সিকিউট করতে হবে তার যদি প্রপার রোডম্যাপ না থাকে, তাহলে কি সমস্যা হয় সেটা আমরা অলরেডি যারা ওয়েস্ট বেঙ্গলে বিলং করি উই হ্যাভ সিন দ্যাট থিং, যে যদি আমার কাছে ধরো টাস্ক সবকিছু জানা আছে যে আমাকে এই করতে হবে বা দিস আর দ্য রুলস, বাট আলটিমেটলি যদি আমার কাছে এটা ক্লিয়ার না থাকে যে স্টেপসগুলোকে আমি এক্সিকিউট কি করে করব, বা ধরো কি কি হতে পারে কি কি সিনারিওস হতে পারে, সেইগুলো সম্পর্কে যদি আমার একটা ঠিকঠাক আইডিয়া না থাকে, তাহলে কিন্তু মেন যেটা প্রবলেম হয় যে তুমি স্টার্ট তো ঠিকঠাক করে নেবে, কোনো প্রবলেম নেই, চলবেও কিছু মাস, খুব ভালো লাগবে প্রথম দিকটায়, বা ধরো কিছু তুমি 2 মাস 3 মাস করলে অ্যাট দ্যাট ফেজ ইট উইল লুক ভেরি গুড, বাট আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে তুমি দেখতে পাবে যে যে ধরনের প্যাটার্ন বা যে ধরনের এক্সপেকটেশনস যারা কোয়েশ্চেন কন্ডাক্টর তারা তোমার থেকে করছে সেটা থেকে অনেকটা সেপারেটেড। ওকে, বিকজ এরকম নয়, বা আমি যখন আগেও পড়িয়েছি সেক্ষেত্রে আমি যেটা অবজার্ভ করতাম যে এরকম নয় যে যারা স্টুডেন্টস বা যারা অ্যাসপারেন্টস তারা কিছু জানেই না, বাট প্রবলেম ইজ দ্যাট যে 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 পার্টগুলো মানে এখন যে এক্সপেকটেশনটা এক্সাম কন্ডাক্টররা তোমার থেকে করছে, যদি সেই জিনিসটা তোমার প্রপারলি জানা না থাকে, বা ধরো কোনো একটা পার্টিকুলার টপিক, সেই টপিকের মধ্যেকার কোন কোন জিনিসগুলো তোমাকে আইডেন্টিফাই করে তোমাকে মাথায় রাখতে হবে, তো সেই জিনিসটা যদি তোমার মাথায় না থাকে বা ক্লিয়ার না থাকে পুরোটা যে আমাকে এই করতে হবে, সেক্ষেত্রে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ভয় বা অ্যাংশিয়াসনেস বা লো অন কনফিডেন্স। এই জিনিসগুলোর কারণ হচ্ছে কিন্তু প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রিপারেশন। ঠিক আছে, একবার যদি তোমার প্রিপারেশন বা গোটা যে রাস্তা রোড ম্যাপে যদি প্রপার আইডিয়া থাকে, তাহলে তখন তোমার না, যখন তুমি সেটা করতে করতে যাবে, বা আমি যখন নিজে করতে করতে গেছি, যেটা ফিল হয় যে জাস্ট জিনিসগুলো ফলো করা বা জাস্ট বারবার রিপিটেড ওয়েতে করা, দ্যাটস ইট। এই জিনিসটা বা এই পার্টটা কিন্তু এমন কিছু টাফ নয়। সেই কারণের জন্য অনেক স্টুডেন্টস আমাকে জিজ্ঞাসা করেছে ওভার ইনস্টা অ্যান্ড লাইক হোয়াটসঅ্যাপে যে আমি তো ফর্ম ফিল আপ করেছি, বাট নাও হোয়াট, মানে আমি কি প্রিলিমসের জন্য পড়বো, নাকি আমি মেন্সের জন্য পড়বো, নাকি দুটোই পড়বো, নাকি কি করবো? সো ফর দ্যাট রিজন আমার মনে হয়েছে যে একটা ওভারঅল কমপ্লিট ভিডিও বা একটা কমপ্লিট নলেজ তোমাদের থাকুক রিগার্ডিং দ্যাট এক্সাম, এবং তার সাথে যখন আমি দিয়েছিলাম বা এক্সামের ক্ষেত্রে কি কি জিনিসগুলো তোমাদের মাথায় রাখা উচিত, তো সেইগুলো একটা কমপ্লিট ভিডিওতে সাম আপ করা। ওকে, তো ফার্স্ট যেমন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এর স্টেপসগুলো কি কি স্টেপস হয়। প্রিলিমস হবে, প্রিলিমসের পরে মেন্স হবে, মেন্সের পরে ডিপেন্ড করছে আইদার সিব্যাট হতে পারে বা সাইকো টেস্ট হতে পারে বা তোমার স্কিল টেস্ট হতে পারে, তারপরে হবে মেডিকেল, এবং মেডিকেলের পরে দ্যাট জব ইজ অর ইউর নেম, দ্যাটস ইট, সিম্পল জিনিস। এর বাইরেও যে জিনিসগুলো থাকে যেগুলো তোমার হয়তো কোনো এক্সাম বুক বলো বা কোনো ওয়েবসাইটে ইউ আর নট গোয়িং টু গেট দ্যাট দোজ থিংস, সেইগুলো আমিও তোমাদের সঙ্গে এখানে শেয়ার করব। ঠিক আছে, এবারে যদি আমি ফার্স্টে বলি যে আরআরবি রিলেটেড যে সমস্ত মানে প্রবলেমসগুলো বা যে সমস্ত প্রবলেম বলবো না, যে সমস্ত অ্যাংশিয়াসনেস বা যে মানে যেগুলো থাকে রিউমার্স আই ক্যান সে, সেই রিউমার্সগুলো হলো যে বা যে ভয়গুলো থাকে যে আরআরবির ক্ষেত্রে কাট অফ খুব হাই যায়, উইচ ইজ ফেয়ার এনাফ, ট্রু, ঠিক আছে, বাট ধরো তার মধ্যেই তো অনেকে পায়। এবার যদি তুমি জানো যে ইন দিস ওয়ে আই উইল স্কোর মার্কস, বা এই এই জিনিসগুলো যদি আমি করি তাহলে আমার যে মানে রিকোয়ারমেন্ট
তার থেকে আমি বেটার জায়গায় থাকবো, তাহলে তো সলভ হয়ে গেল না প্রবলেমটা। কাট অফ যাই হোক, ধরো হোয়াট এভার ইট মে বি, দ্য নাম্বার ইজ এনিথিং সাপোজ, বাট যদি তুমি জানো যে আমি তার থেকে অলওয়েজ বেশি পাবো, দেন কি প্রবলেম থাকবে? আই ডোন্ট থিঙ্ক সো। তো তার জন্য কিছু কিছু স্টেপস হয়, যেমন ধরো আমি ধরলাম যে মানে যেটা কাট অফ সেটা কাট অফ হাই যায়, ঠিক আছে। কাট অফ হাই মানে কাট অফটা আসে কি করে? কাট অফটা আসে অনেকে প্রচুর ক্যান্ডিডেটস এক্সাম দিচ্ছে, এবং ইন কেস অফ দ্যাট আরআরবির ক্ষেত্রে নাম্বার অফ ক্যান্ডিডেটস কিন্তু বেশি, ঠিক আছে, ভালো হয়, বিকজ অল ইন্ডিয়া এক্সাম। সো বিভিন্ন স্টেটস থেকে বিভিন্ন জোন থেকে ক্যান্ডিডেট আসবে, এক্সাম দেবে, সো ক্যান্ডিডেট নাম্বার ইজ ভেরি হাই। এবারে কোয়েশ্চেন এসছে, তুমি অ্যান্সার দিয়েছো, কিছু ঠিক হয়েছে, কিছু ভুল হয়েছে। এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে মেন যে জায়গাটায় মানে ট্রিক থাকে, বা মেন যে জায়গাটায় তোমার কি বলবো যে তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে এখানে যে কোয়েশ্চেন্স গুলো থাকে সেই কোয়েশ্চেন্স গুলো কিন্তু একটু কনসেপচুয়ালস থাকে। তো সেই কারণের জন্য যদি তুমি শুধু স্ট্যাটিক বা শুধু ওয়ান ডাইমেনশনাল পড়ে যাও, তাহলে কিন্তু ইউ উইল সাফার। ইউ উইল সাফার ইন হোয়াট সেন্স? তোমার টপিক গুলো জানা থাকবে, এরকম নয় তুমি একদম আকাশ থেকে পড়ছো, বাট যখন তুমি সলভ করতে যাবে তখন তোমার কনফিউজড ফিল হবে যে কোনটা অ্যান্সার হবে, এ হবে না বি হবে। সো এই জায়গাটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, ঠিক আছে। যে টপিক থেকে যে কোয়েশ্চেন্স গুলো আসে, কোয়েশ্চেন্স গুলো কিন্তু একটা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ থাকে, ফার্স্ট। সেকেন্ড যেটা হলো, ধরো তুমি অ্যান্সার করলে, তো যে জায়গাটায় অনেক অ্যাসপিরেন্টসের প্রবলেম হয় যে প্রচুর ভুল করে আসে, মানে হয়তো মানে সে করে এসছে 70-80টা, ঠিক আছে, বা আরো বেশি ধরো করে এসছে ধরো 90টা, সেখানে 30টা ভুল হয়েছে। সো ইউ কান্ট ডু দ্যাট, তুমি এটা করতেই পারবে না। তো তোমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে গোল হবে সেটা হচ্ছে যে ভুল করা যাবে না। সো ওয়েন ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট থিং, বা তুমি নিজেকে সেইভাবে প্র্যাকটিস করাচ্ছ যে আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যাপ্রোচ এটা হবে, পড়া তো শুরু করবো, ঠিক আছে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যাপ্রোচ হবে যে ভুল করা যাবে না। সেটা এমসিকিউ হোক, সেটা পড়ার ক্ষেত্রে হোক, সেটা টপিক সিলেকশনের ক্ষেত্রে হোক, সেটা তুমি বলতে পারো যে এক্সামে তুমি কি করে নিজেকে এক্সিকিউট করবে, সবকিছুতে যে ভুল করা যাবে না। এবং তার বেস্ট সলিউশন, তার বেস্ট ওয়ে কি? প্র্যাকটিস। দ্য মোর ইউ উইল প্র্যাকটিস, দ্য মোর ইউ উইল, দ্য লেস ইউ উইল মানে মেক মিস্টেক্স, ঠিক আছে। তার জন্যই যেটা বললাম যে এখানে কিন্তু 1/3 নাম্বার নেগেটিভ থাকে। এবার এই যে ধরো 1/3 নেগেটিভ আছে, তুমি যত বেশি নাম্বারে তুমি ভুল করবে তত বেশি কিন্তু তোমার নেগেটিভ মার্কিং হবে, এবং তার জন্য তোমার প্রাপ্য যে জিনিস সেখান থেকে কিন্তু জিনিস বাদ চলে যাবে, ঠিক আছে। সেই কারণে তোমাকে করতে হবে মিনিমাম এরার, ফার্স্ট থিং। সেকেন্ড যেটা বললাম যে এখানে তোমাকে না শুধু মানে শর্ট ট্রিকেও হবে না, আবার তোমাকে একদম ইউপিএসসি লেভেলে পড়তে হবে সেরকমও নয়। তোমাকে এখানে কনসেপ্ট যে পার্টটা আছে সেটাকে বুঝে নিয়ে, বা তার সাথে কোনো কোনো জায়গায় তোমাকে শর্ট ট্রিকগুলোকেও জানতে হবে, বা যেগুলো ইম্পর্টেন্ট পার্ট সেগুলো জানতে হবে, বাট তার সঙ্গে কনসেপ্টের দিকেও তোমাকে যেতে হবে, বা যেটা আমরা বলি ইন কেস আরআরবি ক্ষেত্রে যে সাবজেক্টিভ এমসিকিউ এর দিকে তোমাকে মাথায় রাখতে হবে। সাবজেক্টিভ এমসিকিউ মানে কি? মানে হলো ওই এমসিকিউ রিলেটেড যে সমস্ত ইনফরমেশনস গুলো তোমার জানা উচিত সেগুলো মাথায় রাখতে হবে, এবং ওই টপিকে কিছু কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, জাস্ট নট ডেটা বা জাস্ট নট ফ্যাক্টস, তার বাইরেও তোমাকে খানিকটা যেতে হবে। হলো আরেকটা জিনিস হচ্ছে যে প্র্যাকটিস, সেটাও কিসে না, সিবিটিতে। অর্থাৎ তুমি যত বেশি সিবিটি বা যত বেশি তুমি অনলাইন মকস দেবে, যেটা অলরেডি উই আর গোয়িং টু স্টার্ট ভেরি সুন, সো দ্যাটস এ নিউ নিউজ। তো যত বেশি তোমরা মকস দেবে অনলাইনে, তত কিন্তু তোমাদের আস্তে আস্তে সবকিছু বাড়বে, স্পিড বাড়বে, অ্যাকুরেসি বাড়বে, এবং তার সঙ্গে হচ্ছে যে তোমাদের যে কম্পিউটারে এক্সাম দেওয়ার যে প্র্যাকটিস বা বলে যে হ্যাবিট, সেটা বিল্ড হবে। আদারওয়াইজ কম্পিউটারে এক্সাম দেওয়া এবং অফলাইন বা অন পেপার মক্স দেওয়া বা মানে মক্স দেওয়া কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। তো সেইটাও একটা ব্যাপার। তো তোমাকে দেখতে স্ক্রিনে হবে, দেখে নিয়ে সেটাকে যে রাফ ওয়ার্কস থেকে শুরু করে এভরিথিং সেগুলো তোমাকে অন পেপার করতে হবে, তার সঙ্গে তোমাকে সলভ করতে হবে। তো যত কম তুমি রাফ করতে পারবে, যত কম তোমাকে লিখতে হয়, তত বেটার। তো তোমার এখানে অ্যাপ্রোচটাই এরকম হবে যে আমি দেখবো, বুঝবো, জানবো, মাথায় রাখবো। এরকম নয় যে মুখস্থ করছি, ফাটিয়ে দিচ্ছি, সেরকম দরকার হবে না, ঠিক আছে। এবারে যদি আমি তোমাদেরকে স্টেজ ওয়াইজ বলি, যে অলরেডি আমি বলেছি যে প্রিলিমস এর ক্ষেত্রে 30 মার্কস অ্যাসাইন থাকে, জিআই 30 থাকে, এবং জিএস আর জিকে 40 থাকে। সো টোটাল মার্কস কত হচ্ছে? টোটাল মার্কস হচ্ছে 100। এবার আমার ইনপুট যেটা, যে যদি তুমি
মানে অ্যারাউন্ড 80 ধরে চলো ইন কেস অফ আরআরবি এনটিপিসি, তাহলে যতগুলো মানে মেন্স হবে, বা আমি যেমন আগে বলেছি, যারা যারা জানো না তারা অবশ্যই প্লিজ প্লিজ আগে ভিডিওটা দেখো, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে যে এক্সাম ফরম্যাটটা কি। তার বাইরে যে জিনিসটা, যে প্রিলিমস ধরো একটা হবে, কিন্তু সেই প্রিলিমসের মানে 4টে বা 5টা তোমার রেজাল্ট আসবে। কিরকম? ধরো তুমি প্রিলিমসে পেয়েছো 67, ধরো 70 পেয়েছো, ঠিক আছে? তো লেভেল 6 বা লেভেল 5 বা লেভেল 4 লেভেল 3 সবার কাট অফ ডিফারেন্ট হবে। এবার তোমার যেখানে গিয়ে নাম্বারটা আটকাবে সেখান থেকে তুমি কল পাবে। মানে কি? ধরো তুমি পেয়েছো 70, এবার লেভেল 6 এর কাট অফ গেছে 74, লেভেল 5 এর কাছে 71, লেভেল 4 এর কাছে ধরো 69, তাহলে তুমি লেভেল 4 লেভেল 3 এইগুলোর মেন্সের কল পাবে, বাট ইউ উইল নট গেট দ্য কল অফ 74 লেভেল উপরের লেভেলগুলো, লেভেল 6 লেভেল 5। তার জন্য যেটা আমি করেছিলাম নিজের বেলায়, যে এত কনফিউশনের দরকার নেই, বিকজ আই ফিল মোস্ট কমফোর্টেবল ওয়েন দেয়ার ইজ লিস্ট কনফিউশন। বা এত কনফিউশন নিয়ে এবং তার সাথে হচ্ছে এত ঘোটালা নিয়ে কাজ করা খুব মুশকিল। মানে একদম সিম্পল ভাবে করার অ্যাপ্রোচ ছিল। তো আমি ধরেছিলাম 80 পেতে হবে। 80 পেলে আই ওয়াজ অলমোস্ট 99% শিওর যে যতগুলো আমার মেন্স আছে আই উইল গেট কল, এবং অ্যাকচুয়ালি দ্যাট হ্যাপেন্ড। ওকে, তো আমার নিজের 83 ছিল, এবং যতগুলো মেন্স হয় 65432 সব কটাতেই কল এসেছিল, এবং মোটামুটি সেইবারের ক্ষেত্রে যেটা কাট অফ গেছিল, যে লেভেল 6 এর ক্ষেত্রে প্রবলি 75 বা 76 কাট অফ গেছিল। ওকে, মানে জেনারেল। তো 75 76, এবং সেই কারণে বললাম যে যতটা পারো হায়ার এন্ড বা ওয়ার্স্ট কেস সিনারিও ধরে নাও, যে দিস দ্য ওয়ার্স্ট কেস সিনারিও ক্যান হ্যাপেন, এবং সেটাকে প্রিপেয়ার করে নাও, এবং সেটাকে বারবার প্রিপেয়ার করে নাও। তাহলে যদি অ্যাটলিস্ট তোমার কন্ডিশন মানে ওয়ার্স্টের থেকে তো ভালোই হবে না। সো ইউ উইল নেভার ফিল প্যানিকড, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কোনোদিনও মানে ল্যাক অফ কনফিডেন্সও ফিল হবে না, বিকজ তুমি প্রিপেয়ারই করছো ওয়ার্স্ট কন্ডিশনের জন্য। আদারওয়াইজ কি করো, মানে অনেকে করে যেটা, যে উল্টোটা ভেবে নেয়, আশা করি যেন কাট অফ কম যায়, যেন আমার হয়ে যায়। আরে কি দরকার, তুমি এমনভাবে নিজের প্রিপারেশন নাও, নিজেকে এমন জায়গায় নিয়ে চলে যাও যাতে কাট অফ যাই যাক ইউ ক্যান ক্লিয়ার দ্যাট, ঠিক? এবং তার জন্য তোমাকে জাস্ট 80 পেতে হবে। তো এইভাবে ভাবো, এইভাবে যে আউট অফ 100 আমাকে 80 পেতে হবে, আমার কাছে 100 অপরচুনিটি থাকবে, তার মধ্যে আমাকে 80 পেতে হবে। এবার এই 80 দুভাবে পাওয়া যায়। একটা, আমি 100টাই করে এলাম, তার সঙ্গে ভুল করলাম, বা আমি করলামই না বেশি, মানে 85 86 অব্দি আমার গোল থাকবে, যে আমাকে 100 করার দরকার নেই, আমি যেগুলোই কনফিউশনে থাকবো বা 10-12টা কোয়েশ্চেন আমি লিভ করে দেবো। যেরকম ক্রিকেট ম্যাচ হয়, সব বলে কি ব্যাট টাচ করতে হয়? দরকার হয় না। যেটা মানে অ্যাপ্রোচেবল বল, ব্যাটসম্যান সেটাই টার্গেট করে। কখনো যদি সেরকম লোপ্পা বল হয় তাহলে দেয় তুলে 6, যদি সেরকম হয় যে না ভালো বল তাহলে সিঙ্গেল, কিন্তু কিছু বল লিভও করতে হয়। তো সেই কারণের জন্য এখানেও কিছু কিছু কোয়েশ্চেন্স ইন্টেনশনালি গিভেন থাকে, যেগুলো তুমি যদি ধরো তাহলে মোটামুটি কিন্তু তোমার পরীক্ষায় অন্য কোয়েশ্চেন করতে হবে না। তো সেগুলো একটা পার্ট অফ দ্য এক্সাম। তো সেই কারণে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে কোনটা লিভ করব আর তার সাথে কোনটা টার্গেট করব। যেটা টার্গেট করব সেটা অল আউট যাবো, যেটা লিভ করবো সেটা মন থেকে লিভ করব। সেটা নয় যে সেটা আমি পরে ভাবছি আমাকে ছাড়তে হচ্ছে, কটা ছেড়ে দরকার নেই। তো আমি 15টা কোয়েশ্চেন লিভ করে দেবো, হয়ে গেল 85। বাকি 5টা আই ক্যান ম্যাক্সিমাম মানে ভুল করতে পারি, তার বেশি ভুল করা যাবে না। তো এবং প্রত্যেকবার আমি যতবারই এক্সাম দিয়েছি ইন কেস অফ আরআরবি, প্রত্যেকবার ক্র্যাক করার পিছনে যেটা সিঙ্গেল রিজন আই ক্যান ক্লেম, সেটা হলো যে কোনোবারই আমার ভুল 6-7-এর বেশি হয় না। সো 6-7 ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার যেটা আমার ভুল যাবে, ঠিক আছে? যত বেশি ভুল করবো তত বেশি কিন্তু মানে নেগেটিভ তো হবেই, তার সঙ্গে আমার র্যাঙ্কও আস্তে আস্তে পিছিয়ে যাবে, ঠিক আছে? তো আমার টার্গেট হচ্ছে এখানে কত, 80। কত, 80। কততে, 80-তে। এবার আমি যেমন বলেছি দুটো পার্ট আছে, ম্যাথ জিআই 60 আছে আর জিকে জিএস 40 আছে। তো আমি আমার ক্ষেত্রে আমারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা যদি নিজেদের মতো, এবং এখানে এই কাজটা হচ্ছে তোমরা ভাবতে পারো নিজেদের মতো, এখানে কোনো প্রবলেম নেই। আমি জাস্ট আমারটা শেয়ার করছি যে আমি কি প্ল্যান করতাম, বা আমার গোটা মানে প্ল্যান কি থাকতো। ওকে, তো ম্যাথসে কারণ তোমাকে আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা টাইমটাও লিমিটেড, এরকম নয় যে ইনফাইনাইট টাইম আছে। তো তোমাকে টাইমটার সাথে এক্সাম যে কোয়েশ্চেন সেটাকে ব্যালেন্স করতে হবে, বেস্ট আউটপুট দিয়ে আসতে হবে উইথ মিনিমাম এরার, অ্যান্ড ইটস নট এ ইজি টাস্ক, ঠিক আছে? জিনিসটা ইজি নয়, আই উইল মানে আমি সেটার সঙ্গে এগ্রি। বাট আরেকটা জিনিস আমি তোমাদের সঙ্গে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ডিফিকাল্টও না, ইফ ইউ ডু ইন এ প্রপার ওয়ে, একটা সময় পরে ইজি ফিল হয়ে যায়।
প্রবলেম নেই, ঠিক আছে। এবারে তাহলে আমি যেটা করতাম যে ধরো এখানে 60 আছে, তো 60-র মধ্যে আমার টার্গেট থাকতো ম্যাথস জিআইতে আমাকে 55 পেতে হবে, ঠিক আছে। কেন না, আমার ম্যাথস জিআই ভালোও ছিল, এবং যেটা এখানে তোমাকে জানতে হবে যে সেন্ট্রাল এক্সামে যদি তোমাকে ভালো কিছু পেতে হয় তাহলে কিন্তু ম্যাথস জিআইতে একটু ভালো রকম তোমাকে কনসেপ্ট থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু একটু ডিফিকাল্ট, বিকজ আলটিমেটলি যারা পাবে না, কারণ আমি কি বললাম যে 80 তোমাকে পেতে হবে। এবার ধরো যে গ্রুপটা বা যাদের মনে হয় যে ম্যাথস জিআই করবো না, তাদের ক্ষেত্রে কি হবে, সেকেন্ড যে পোর্শনটা আছে সেখানে প্রেশার বাড়তে শুরু করবে। তুই বলতেই পারো যে আমি স্যার জিকে জিএস এর 40-40 পাবো, এবং সেরকম স্টুডেন্ট আছেও, আই নো দ্যাট, যাদের জিকে জিএস তুখর, ঠিক আছে, 40-40 পাবো, তাহলে সেক্ষেত্রে ম্যাথস জিআই আমি 40 পাও, প্রবলেম নেই। বাট আমার এটা ইজিয়ার মনে হতো, বিকজ ম্যাথস জিআই যেহেতু ভালো ছিল এবং আই ক্যান স্কোর মানে ফর মাইসেলফ 55, তাহলে আমার রিমেনিং পোর্শন পড়ে থাকছে 25 আউট অফ 40। এবার এইখানে তুমি যত বেশি অ্যাটেম্প্ট করতে যাবে, যত বেশি অ্যাটেম্প্ট করবে আর কি, যদি তুমি না জেনে বা যদি প্রপার নলেজ ছাড়া করো তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। কারণ ম্যাথ জিআর বেনিফিট হচ্ছে যে ভুল হওয়া মুশকিল, তুমি যদি জানো তাহলে পারবে, না জানলে পারবে না। কিন্তু এখানে হয় কনফিউশন রিগার্ডিং অপশনস থেকে শুরু করে, কনসেপ্ট থেকে শুরু করে, তুমি হয়তো পড়েছো সবটা পড়োনি, ঠিক আছে, তো সেই সব জিনিসপত্র মিলে কিন্তু একটা কনফিউশন হয়। তো আমি আমার ক্ষেত্রে যেটা প্ল্যান করতাম যে জিকে জিএস এ যতটা কম ডিপেন্ড করা যায় তত আমার জন্য বেটার। মেন হচ্ছে ম্যাথ জিআইতে আই উইল টার্গেট, এবং তার সঙ্গে জিকে জিএসও ভালো হতে হবে এবং ভালো রকম ভালো হতে হবে, এরকম নয় যে একটা যা হোক অ্যাভারেজ করে চলে গেলাম, ঠিক আছে। হলো, তাহলে এখানে হচ্ছে যে আউট অফ 40 25। এবার জিকে জিএস এর ক্ষেত্রে আমার যেটা অ্যাপ্রোচ ছিল যে জানলে করবো না, সিম্পল জিনিস, তার জন্য টাইম বেশি লাগতো না। তো কারণ এখানে তোমাকে টাইম রাখতে হবে 60-65, তোমাকে রাখতে হবে না, মানে আমি রেখেছিলাম 60-65 মিনিটস, মানে টোটাল যে 90 মিনিট টাইম আমার কাছে আছে, যেরকম দেখতে পাচ্ছ এখানে, যে এই 90 মিনিটের মধ্যে আমার গোল ছিল যে 1 ঘন্টায় 60 মিনিটসে আমাকে 60খানা ম্যাথস জিআই করতে হবে। তাহলে কি হচ্ছে, পার কোয়েশ্চেন 1 মিনিট, ওকে। আর বাকি যে টাইমটা আছে 30 মিনিটস, সেই 30 মিনিটস আমি 40টা জিকে জিএস সলভ করে দেবো, হয়ে যায়, প্রবলেম নেই। যদি জানো তাহলে আরো কম টাইম লাগে, তাহলে এখান থেকে টাইম বাঁচিয়ে আমি এইখানে ইনভেস্ট করার কথা ভেবেছিলাম এবং তাই করেছিলাম, ওকে। তো আমার ক্ষেত্রে সেটা সাকসেসফুল হয়েছিল, এবং পরবর্তীকালে হয় যে জিকে জিএস এ ওভার ডিপেন্ডেন্স না রেখে দুটোকে ইকুয়ালি ব্যালেন্স রেখে চলা, ঠিক আছে। এবার তুমি পেয়ে গেলে 80, ভালো জিনিস। তো তোমার ধরো যে মার্কস ছিল সেই মার্কসের বেসিসে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ বা ডিফারেন্ট লেভেলসের জন্য আর এলিজেবল উইথ ডিফারেন্ট কাট অফ, ঠিক আছে। কাট অফ যেটা হবে সেটা যত লেভেল কমবে, মানে হায়ার থেকে লোয়ার লেভেল যত যাবে তত কিন্তু আস্তে আস্তে কাট অফটা কমতে কমতে যাবে। আর নেক্সট যেটা মাথায় রাখতে হবে, ধরো যে টোটাল ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির 15 টাইমস তোমাকে ডাকা হবে, তো এইখান থেকে ম্যাথমেটিক্যালি বেরোয় যে তোমার কাট অফ কত হবে। ধরো 100 জন অ্যাপ্লাই করেছে, ঠিক আছে, ভ্যাকেন্সি আছে ধরো 6টা, আমি জাস্ট এক্সাম্পল বলছি যে 100 জন অ্যাপ্লাই করেছে, ধরো ভ্যাকেন্সি 4টে, তাহলে এই 4-এর 15 টাইমস প্রিলিমস পাস করবে, মানে 60 জন প্রিলিমস পাস করবে। এবার এই প্রথম 60 জনের মধ্যে যেটা লাস্ট নাম্বার হবে সেটা হয়ে যাবে তোমার কাট অফ, সিম্পল। এবার যত বেশি নাম্বার অফ ভ্যাকেন্সি থাকবে তত বেনিফিট, বাট ডিপেন্ড করছে ভ্যাকেন্সির উপরে। বাট যেটা কনস্ট্যান্ট থাকবে সেটা হচ্ছে যে ভ্যাকেন্সির 15 টাইমস টাকা হবে। সো তুমি যদি প্রিলিমস পাস করো, সো ইউ আর গোয়িং টু নো যে তুমি ওই 15 টাইমস বা 15:1 রেশিওতে পৌঁছে গেছো, মানে তোমার পাশে আর 14 জন থাকবে যারা সেম সিঙ্গুলার পোস্টের জন্য তোমার সাথে ফাইট করবে, বাকি যারা আউট, ওকে। এই হলো ফার্স্ট রাউন্ড। ধরো তুমি সেকেন্ড রাউন্ডে গেলে, সেকেন্ড রাউন্ডে যেটা মেন্স হবে, মেন্সের টাইম 90 মিনিট, কোয়েশ্চেন মার্কসটা একটু আলাদা হয়, 35 আর 50, মানে ম্যাথ জিআই মিলে হচ্ছে 70 আর জিকে জিএস ছিল হচ্ছে 50। টাইম কিন্তু এখানে আগেরটার মতোই 90 মিনিট আছে, বাট নাম্বার অফ কোয়েশ্চেন্স বেড়ে গেছে। সেখানে আবার তোমাকে একটা নতুন চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে আগেরটায় ছিল 100টা কোয়েশ্চেন, এখানে 120টা কোয়েশ্চেন, বাট টাইম ইজ সেম। তো তোমাকে ওই 20খানা কোয়েশ্চেনের কিন্তু টাইম ম্যানেজমেন্ট মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার আমি যেটা করেছিলাম যে ম্যাথ জিআইয়ের ক্ষেত্রে আমি 70-তে 60 আমার টার্গেট ছিল, আর জিকে জিএস এর ক্ষেত্রে আউট অফ 50 আমার 35 টার্গেট ছিল। কারণ মোটামুটি সেফ স্কোর যদি বলো দ্যাট ইজ অ্যারাউন্ড 100,
হ্যাঁ মানে অ্যাটলিস্ট 95 তোমাকে রাখলে ভালো হয়, ঠিক আছে? 95 কম হলে বুকে হাত দিয়ে বসে থাকতে হবে, ঠিক আছে? যে হবে হবে না, হায় হায় হায়। বাট যদি 95 বা তার মানে অ্যাটলিস্ট 100 পাও, তাহলে মোটামুটি স্টার্ট করতে পারো সেলিব্রেশন, এরকম ব্যাপার, ঠিক আছে? মানে আর কি কেক টেক বেলুন বেলুন নিয়ে আসতে পারো। যদি 100 হয়, একটা হয় না যে ধরো তুমি ক্রিকেট খেলছো বা কোনো স্পোর্টস খেলছো, তো তুমি নিজেকে বা তোমার স্কোরকে এমন জায়গায় নিয়ে চলে গেলে যেখান থেকে হারা খুব ডিফিকাল্ট বা যেখান থেকে আউট হওয়া খুব ডিফিকাল্ট। তো আমি চাই সেই জিনিসটা তোমরা করো বা তোমাদের হোক, যাতে ধরো আহ, যেমন ধরো একটা 50 ওভার্সের ম্যাচ বা 20 ওভার্সের ম্যাচ, 20 ওভার্সের ম্যাচে তোমরা 300 করে আসো, তারপর চুপচাপ শুয়ে থাকো, কোনো চাপ নেই, 300 কর না, সারাদিন করতে থাক। বাট যদি তুমি সেই 20 ওভার সেই 150 রান করো, তাহলে কিন্তু বুকে হাত দিয়ে বসে থাকতে হবে। এটা বলছি না যে কোনোদিন জেতাই যাবে না, সেটা পয়েন্ট নয়, বাট এত টেনশন নেবো কেন? যেটা আমার রিকোয়ার্ড টার্গেট তার থেকে আমি সবসময় একটু বেশি করে রাখবো, যাতে কিনা টেনশন বা কোনো রকম প্রবলেম না হয়। বাকি বাদ দেওয়ার সময় বাদ দিয়ে দেবো, কি প্রবলেম আছে? সো আই ইউজ টু থিঙ্ক দ্যাট ওয়ে। তাহলে আমার টার্গেট ছিল যে মোটামুটি অ্যাটলিস্ট 95 পেলে ভালো হয়, ঠিক আছে? তো সেই 95টাকে আমি স্প্লিট করেছিলাম। টাইম 60 মিনিটসে, এখানে আমাকে 70টা করতে হতো, এবার কিছু করার নেই। আর এখানে জিকে জিএস এর 30 মিনিটসেই 50টা কোয়েশ্চেন আমাকে দেখতে হবে। সো ইউ নিড স্পিড নাও। সো স্পিডটা কিন্তু প্রিলিমসের ক্ষেত্রে যদি ম্যাটার নাও করে, তাহলে কিন্তু মেন্সের ক্ষেত্রে তোমাকে স্পিডটাও রাখতে হবে একটা সার্টেন লেভেলে, আবার অ্যাকিউরেসিও রাখতে হবে ভালো লেভেলে, আর তার সঙ্গে হচ্ছে নলেজ রাখতে হবে, মানে নলেজ রাখতে হবে একটা সিরিয়াস লেভেলে। সো দিস ইজ দ্য আওয়ার পয়েন্ট অফ মানে অবজেক্টিভ বা গোল হলো। এখানে কি হবে, 8 টাইমসকে কোয়ালিফাই করানো হবে, যেটা আমি আগেরটায় বললাম। ধরো 4টে ভ্যাকেন্সি ছিল, তার 15 টাইমস মানে 60 জনকে ডেকেছিল, সেই যে বাকি 7 টাইমস, সেই 7 টাইমসের এখানে হয়ে যাবে আলবিদা, ঠিক আছে? তো বাকি যে 8 টাইমস তারা পড়ে থাকবে, এবং এই 8 টাইমসকে কন্টিনিউ করা হবে নেক্সট রাউন্ডের জন্য। সো এখানেও এটা মানে নয় যে তোমার মানে মেন্স ক্লিয়ার হয়ে গেছে মানে ইউ আর গেটিং দ্য জব বা ইউ আর গেটিং টু বি সিলেক্টেড। তোমার সঙ্গে এখনো আরো 7 জন দাঁড়িয়ে আছে যারা একই পোস্ট একই জিনিসের জন্য দাবিদার, ঠিক আছে? তো আরো স্টেপস থাকবে, নিয়ে আসবো। বাট এটা ছিল এখানের যে মোটামুটি এই সমস্ত জিনিসগুলো যদি মাথায় রাখতে পারো, যে মেন্সের ক্ষেত্রে আমাকে স্পিডও রাখতে হবে, অ্যাকিউরেসিও রাখতে হবে, কোয়েশ্চেন্স একটু বেশি আসবে কম্পারেটিভলি, 120টা কোয়েশ্চেন্স। ম্যাথ জিআই একটু, আচ্ছা আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে হায়ার লেভেল যত মেন্স হবে তত কিন্তু হায়ার কনসেপচুয়াল কোয়েশ্চেন্স হবে। মানে লেভেল 6 এর কোয়েশ্চেন্স উইল বি টাফার বা উইল বি মোর কনসেপচুয়াল দ্যান লেভেল 4। তেমনি লেভেল 4 এর যে কোয়েশ্চেন্স গুলো হবে দ্যাট উইল বি মোর কনসেপচুয়াল দ্যান লেভেল 3, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে একটা মাথায় রাখার বিষয়। যত তুমি হায়ার লেভেলে মেন্স দিচ্ছ, তত কিন্তু তোমার থেকে হায়ার লেভেলসের কোয়েশ্চেন্সই এক্সপেক্ট করা হবে, যেটা অনেকে জানে না। অনেকে যেটা ভাবে যে সবকটা মেন্সে এক সেন্টারে কোয়েশ্চেন আসবে, না। লেভেল 6 এর যে কোয়েশ্চেন আসবে সেটা অনেক বেশি টাফ হবে, এবং লেভেল 5 এ যেটা হবে সেটা আরেকটু ইজি হবে, লেভেল 4 এরটা আরেকটু ইজি হবে। তো আমি যেটা করেছিলাম, আমার যেটা ফাইনাল গোল ছিল যে আই উইল প্রিপেয়ার মাইসেলফ ফর মানে একাডেমিক পার্টটায় লেভেল 6 এর মেন্সের যেটা লাগবে। বিকজ যদি আমি বড়টা করে নিই বা যদি আমি মেন পার্টটাকে আস্তে আস্তে করতে থাকি, তাহলে কি হবে, তাহলে আমার বাকিগুলো হতে হতে যাচ্ছে, মানে আমার প্রিলিমসও হচ্ছে, মেন্সও হচ্ছে, বাট আফটার ওয়ান কন্ডিশন। সেটা কি, প্রিলিমসে একটা জেনারেল ইম্পর্টেন্ট সিলেবাস হয় যেটা থেকে কোয়েশ্চেন্স বেশি আসে, তো সেই পার্টটা আগে শেষ করেছিলাম। মানে প্রিলিমসের একটা ওভারঅল যে একটা একদম বেসিক সিলেবাস, বাচ্চাদের সিলেবাস, সেটা চট করে শেষ করে নিয়েছিলাম ভেরি ফাস্ট, যাতে প্রিলিমসটা হয়। কারণ আগে তো প্রিলিমস হতে হবে, তবে তো মেন্সে আসবে। যদি প্রিলিমস না হয় তাহলে মেন্স কি করে আসবে? সো প্রিলিমসটাও করতে হবে। বাট পাশাপাশি এরকম নয় যে জাস্ট যেরকম গিভেন আছে বা হয়তো প্রিভিয়াস এর এমসিকিউ দেখে নিলাম, এরকম শুধু নয়, তার সঙ্গে একটু একটু করে থিওরিটিক্যাল পার্টগুলো দেখে দেখে যাওয়া বা নোটস রাখা, নোটসগুলোকে প্রপারলি রেডি করে রাখা, যাতে প্রিলিমস হলে আমি ডাইরেক্টলি শিফট করতে পারি, আমাকে যেন আবার জিরো থেকে স্টার্ট করতে না হয়। তো যদি আরো ইন ডিটেলস তোমরা জানতে চাও, তোমরা ডেফিনেটলি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো রিগার্ডিং প্রিপারেশন, ম্যানেজমেন্ট অফ টাইম অ্যাজ ওয়েল অ্যাজ প্ল্যান তোমরা কি করে করতে পারো, বিকজ দ্যাট ইজ অলসো এ সর্ট অফ এডুকেশন বা অলসো এ সর্ট অফ প্রিপারেশন, যে আমি এক্সামটাকে কি করে টার্গেট করব এবং কি করে ব্রেক ডাউন করব। বিকজ দেখো, আলটিমেটলি যতক্ষণ না আমরা খাবার তো খাই, বাট সেই খাবার যতক্ষণ না স্মল পার্টিকেলসে কনভার্ট হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু সেখান থেকে আমাদের বেনিফিটস পাওয়া পসিবল হয় না। তো সেরকমই যদি জিনিসটা
পুরো সাবজেক্ট ওয়াইজ বা পুরো সিলেবাস ওয়াইজ দেখো তাহলে কিন্তু মনে হবে অনেক বড়, বাট তুমি যদি কন্টেন্ট ওয়াইজ বা তুমি যদি টপিক ওয়াইজ দেখো তাহলে কিন্তু সেম সিলেবাস ইজ ভেরি স্মল, বা নট ভেরি স্মল বেসিক্যালি, বাট ইউ ক্যান ম্যানেজ। ওকে, তুমি সেখান থেকে জিনিসগুলো বুঝলে এবং তুমি জিনিসগুলোকে মাথায় রাখলে তাহলে কিন্তু তখন অনেক বড় হবে না। সো ইটস এ এক্সাম ফর লঙ্গার পিরিয়ড অ্যাজ ওয়েল এজ কনসিস্টেন্সি। তোমাকে তাবড়তোড় কনসিস্টেন্সি দেখাতে হবে, এক, আর দুই হচ্ছে তোমাকে লঙ্গার রানের জন্য তোমাকে প্রিপেয়ার থাকতে হবে। তো এই দুটো জিনিস, যে সেখানে শর্ট টার্ম বা দের ইজ নাথিং টু বি মানে ম্যাজিক বা নাথিং লাইক সেরকম এখানে কিন্তু চট করে রেজাল্ট পাওয়া বা চট করে ডেস্টিনেশনে পৌঁছানোর চান্সটা কম। সো ইটস এ প্রপার ওয়ার্ল্ড কাপ, বা আমি যখন দিয়েছিলাম আমার ক্ষেত্রে যে ভাইবসটা আই ইউজ টু ফিল যে এটা কিন্তু একটা প্রপার ওয়ার্ল্ড কাপ সর্ট অফ, যে এখানে প্রচুর রাউন্ডস আছে, তুমি স্টেপ বাই স্টেপ তোমাকে যেতে হবে উঠে উঠে, বাট যদি ভুল করো তাহলে কিন্তু ফাইনালেও ইউ হ্যাভ টু লুজ। ওকে, সো সেই ভুলের জায়গাগুলোও নেই। তো তোমাকে মিনিমাম এরার রেখে ম্যাক্সিমাম কি বলো ম্যাক্সিমাম কোয়েশ্চেন সলভ করতে হবে, যাতে কি না তোমার ওভারঅল যে সমস্ত মানে যে সমস্ত পোস্ট বলো বা যে সমস্ত লেভেলস গুলো আছে সেগুলো যেন ক্লিয়ার হয়ে যায়। ওকে, এটা হচ্ছে আমার পুরো রোড ম্যাপ হলো। এবার ধরো তুমি মেন্সে কোয়ালিফাই করলে, তারপর কি হবে? মেন্সে কোয়ালিফাই করার পরে মানে আইদার তোমার সি ব্যাট হবে, আর না হলে দেখবো যে স্কিল টেস্ট হবে। সি ব্যাটটা কাদের জন্য হবে না, যারা এএসএম বা ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করছে তাদের জন্য হচ্ছে সি ব্যাট, মানে সাইকো টেস্ট। কি এখানে টাস্ক কি থাকবে? এখানে আমায় কোয়েশ্চেন্স দেবে, বলবো না হয় পরে যে এখন তো আগে মেন্স অব্দি পৌঁছাও, যে ডিফারেন্ট কম্পিউটার বেসড জিআই সর্ট অফ কোয়েশ্চেন থাকবে যেটা তোমাকে তাড়াতাড়ি করতে হবে, এবং সেখানে একটা তোমার মানে ডিফারেন্ট এক্সামস হবে। তো সেই প্রত্যেকটা এক্সামস যাকে বলা হয় টেস্ট ব্যাটারি, ঠিক আছে, এটাকে নাম দেওয়া হয় টেস্ট ব্যাটারি। এই ডিফারেন্ট প্রত্যেকটা টেস্ট ব্যাটারিতে তোমাকে মিনিমাম টি স্কোর যেটা সেটা 42 মার্কস রাখতে হবে, এবং সবকটাতে ডিফারেন্টলি 42 রাখতে হবে। তুমি ধরো একটায় 50 পেলে, একটায় 20 পেলে, একটা 100 পেলে লাভ নেই, ঠিক আছে। তোমাকে মিনিমাম এটা হচ্ছে কোয়ালিফিকেশন মার্কস। সে তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করো ডাজন্ট ম্যাটার, তোমাকে যদি তুমি এক্স সার্ভিসম্যানও হও তাহলেও তোমায় কিন্তু সাইকো টেস্টে বসতে হবে। এবং রিসেন্টলি, জানি না তোমরা নিউজ ফলো করো কিনা, রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং মানে রেলওয়ে অ্যাক্সিডেন্ট, নট ভেরি লং এগো। তো প্রবাবলি ইউপিতে, আই থিঙ্ক সো, মানে লোকেশনটা নিয়ে আমার ডাউট আছে, বাট সেখানে কি হয়েছিল, যখন অ্যাক্সিডেন্টটা হয় একটা স্ট্যান্ডিং মালগাড়ির পিছনে একটা প্যাসেঞ্জার ট্রেন ধাক্কা মারে রাত্রিবেলায়, এবং পরবর্তীকালে যখন তাদের মানে মেডিকেল টেস্ট থেকে শুরু করে তাদের টেস্টগুলো করা হয়, দেখা যায় যে তাদের সাইকো টেস্ট কিন্তু অনেকের ফেইল্ড ছিল, এবং ফেইল্ড থাকার পরেও তারা কিন্তু দে ওয়্যার ইন দেয়ার পজিশনস। সো এটার কিন্তু সিগনিফিকেন্স আছে, এরকম নয় যে এটাকে জাস্ট র্যান্ডম নেওয়া হচ্ছে, এটা থ্রু দিয়ে দেখা হয়, কিছু কিছু জিনিসের টেস্টিং হয়, যে তুমি কত তাড়াতাড়ি ডিসিশন নিতে পারো, বা তোমার ব্রেনের যে রিয়াকশন টাইম কেমন, বা যদি হঠাৎ করে কোনো একটা আপৎকালীন সিচুয়েশন আসে তাহলে তুমি কিভাবে রিয়াক্ট করবে, তুমি কি ঘাবড়ে যাবে নাকি তুমি কি কামলি সেটাকে হ্যান্ডেল করতে পারবে। তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে দেখা হবে, বাট চাপ নেওয়ার কিছু নেই। যদি একাডেমিক পার্টটা পেরিয়ে যায় তাহলে কিন্তু তোমার ধরে রাখতে পারো যে অলমোস্ট 80% টাস্ক ইজ ডান। তবে এটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ এখানেও কিন্তু এলিমিনেশন হবে, ঠিক আছে। কিভাবে হবে না, 70% অফ সিবিটি 2 আর 30% অফ সিবিএটি, মানে তুমি যে মেন্স দিয়েছিলে সেই মেন্সের 70% ওয়েটেজ নেওয়া হবে, এবং সিবিএটির 30% ওয়েটেজ নেওয়া হবে। এই দুটোকে মিশিয়ে তোমার বেরোবে ফাইনাল মেরিট লিস্ট। আর এর মাঝখানে মানে যখন তুমি মেন্স দিয়ে দিয়েছো, মেন্স দেওয়ার পরে একটা উইন্ডো থাকবে, সেই উইন্ডোতে তোমাকে ভিশন সার্টিফিকেট যেটা সেটা তোমাকে দিতে হবে, কারণ তোমরা জানো যে এই দুটো পোস্টের জন্য যে মেডিকেল রিকোয়ারমেন্ট লাগে সেটা হচ্ছে A2। তো A2 A1 এগুলো কি অলরেডি আমি ডিসকাস করেছি, তো এইখানে আর ডিসকাস করবো না। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও যে 1% মেডিকেল অ্যাসপিরেন্টস, মানে 1% অ্যাসপিরেন্টসই জানে এই ব্যাপারগুলো, যে রিগার্ডিং মেডিকেল স্ট্যান্ডার্ড গুলো কি কি, বাট তো সেই মেডিকেল স্ট্যান্ডার্ড গুলো কিন্তু এখানে ফলো হবে, ঠিক আছে। হলো, তো এই ছিল তোমার সিবিএটির কেস। আর যদি সিবিএটি থাকবে না, মানে যেগুলো ক্লারিক্যাল পোস্ট, সেইখানে মেইনলি তোমার হচ্ছে স্কিল টেস্ট থাকবে। স্কিল টেস্ট মানে হচ্ছে সিবিটিএসটি, ফুল ফর্ম বললে কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট। এখানে
তোমার সামনে একটা ল্যাপটপ থাকবে, ল্যাপটপের সামনে একটা লেখা থাকবে, সেই লেখা দেখে তোমায় কপি করতে হবে, টাইপিং বেসিক্যালি। তার যে ডিমান্ড সেটা হচ্ছে যে ইংলিশে যদি দাও তাহলে 30 ওয়ার্ড পার মিনিট, আর যদি হিন্দিতে তুমি তোমার ল্যাঙ্গুয়েজ চুজ করা থাকে তাহলে সেটা 25 ওয়ার্ড পার মিনিট। জেনারেলি 10 মিনিটের একটা উইন্ডো থাকে, ঠিক আছে, 10 মিনিটের উইন্ডো থাকে। এই 10 মিনিটের উইন্ডোতে যদি আমি ইংলিশ বলি 30 ওয়ার্ড পার মিনিট হচ্ছে, মানে তোমাকে 300 খানা ওয়ার্ড দেওয়া হবে লেখার জন্য। এবার এখানে হচ্ছে মস্তি, অ্যাকচুয়ালি না পুরো জার্নিটাই মস্তি, ঠিক আছে। তুমি যদি অ্যাকচুয়ালি যারা যদি কেউ সিরিয়াসলি মানে নিজেকে প্রিপেয়ার করে থাকো যে আমি এক্সামে সিরিয়াসলি দেব, মানে হি ইজ গোয়িং টু হ্যাভ ফান বা শি ইজ গোয়িং টু হ্যাভ ফান, বিকজ দ্য জার্নি ইজ সো বিউটিফুল, এবং লাইক এত কিছু শেখার আছে বা এত কিছু ইউ ক্যান মানে ফাইন্ড আউট উইচ ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইন্টিগ্রিং, ঠিক আছে। তো এবার যে মজার জিনিস সেটা হচ্ছে তুমি যদি এখানে একটা করে ভুল করো না, ধরো তুমি টাইপ করছো, ঠিক আছে, যদি তুমি একটা করে ভুল করো তাহলে একটা ভুলের এখানে নেগেটিভ মার্কিং হচ্ছে 10 খানা ওয়ার্ডস। আমার দেখে মাথায় হাত হয়ে গেছিল যে মানে ধরো তুমি টাইপ করলে, লিখলে, ঠিক আছে, তো 305টা হলো সাপোজ, ধরো একটা ভুল হয়েছে, তাহলে তোমার যেটা ফাইনাল স্কোর আসবে সেটা হবে 295, মানে 305 থেকে 10 বিয়োগ হয়ে যাবে। এবার তুমি যদি 5টা ভুল করো তাহলে তোমার বাকি আর দেখে লাভ নেই, তোমার মোটামুটি বাড়ি চলে আসতে হবে, এরকম ব্যাপার, বিকজ 50টা ওখান থেকে বাদ চলে যাবে। তো এরকমই তখন তো তাই ছিল। তো ইট ইজ টাফ, তোমাকে তার জন্য টাইপিং টেস্টও প্র্যাকটিস করতে হবে প্রথম থেকে। সো এইগুলো হচ্ছে ব্যাপার, যে দেখো পড়ে তুমি নেবে, একাডেমিক করে নেবে, ঠিক আছে, বাট যদি তুমি তার সঙ্গে সঙ্গে টাইপিং টেস্টও না ভালো করে শিখে থাকো বা যদি একদম হঠাৎ করে করতে হয় তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট। মানে 30 ওয়ার্ড পার মিনিট কম্পারেটিভলি একটু মানে ভালোই, ঠিক আছে। জেনারেলি অনেক এক্সাম থাকে 35 থাকে, তার থেকে কম আছে কিন্তু ভালো, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। আর এখানে যেটা সেটা হলো অনলি কোয়ালিফাইং ইন নেচার, কোনো মার্কস এখানে অ্যাড হবে না, অর্থাৎ মেন্সের পর আইদার সিবিএটি হবে, যেটা বললাম সাইকো টেস্ট যে আগেরটা, বা এটা হবে, দুটো একসাথে হবে না। 1, 2 হচ্ছে সিবিএটিটা হচ্ছে মানে কোয়ালিফাইং ইন নেচার, তোমাকে পাস করতে হবে এবং মার্কস যোগ হবে, বাট সিবিটিএসটি তোমাকে মার্কস যোগ হবে না, জাস্ট কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করে গেলে ফাইনাল মেরিট লিস্টে, এবং এখানে যেটা হবে আলটিমেটলি 1.05 টাইমস তোমার কল ডাকা হবে, অর্থাৎ টোটাল যে ভ্যাকেন্সি আছে, মানে এই টেস্টগুলোর পরে টোটাল যা ভ্যাকেন্সি আছে তার 1.05 টাইমস ডাকা হবে আফটার দ্যাট, ঠিক আছে। সেটা কোথায় না, ডকুমেন্ট ভেরিফিকেশনে, ওকে। তারপরে হবে মেডিকেল এক্সামিনেশন, প্রবাবলি যদি আরবি কলকাতা হয়ে থাকে তাহলে বিআর সিং বা সোকল্ড কোনো রিনাউন্ড মেডিকেল হসপিটালই হবে, এরকম না তোমার মানে পাশের বাড়ির হসপিটালে হবে, এরকম কিছু নয়। তোমাকে বলে দেওয়া হবে যে ডেট দিয়ে দিয়ে যে এই 10 জন অমুক তারিখে ফার্স্ট হাফে অমুক জায়গায় চলে আসবে, ঠিক আছে, এই 5 জন অমুক তারিখে সেকেন্ড হাফে চলে আসবে। তো তোমাকে প্রপার ডেট স্লট দিয়ে দেওয়া হবে, যে যে ডকুমেন্টসগুলো তুমি দিয়েছো তোমার ভেরিফিকেশন হবে অ্যাজ ওয়েল অ্যাজ মেডিকেল টেস্ট হবে, ঠিক আছে। যদি সেখানে কোনো ঘাবলাবাজি না করে থাকো, যদি প্রপার ডকুমেন্ট দিয়ে থাকো, যদি ছ্যাঁচড়ামো না করে থাকো, তাহলে নেক্সট রাউন্ডে যাবে, ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে যাবে, এবং ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম তুমি দেখতে পাবে। সে এবার পুরো যে প্রসেসটা, সেই পুরো প্রসেসটাকে আমি এই স্লাইডে সাম আপ করে দিয়েছি। তো আমি সরে যাচ্ছি, এবং তোমাদের মধ্যে যদি কারোর কনফিউশন থাকে বা কারোর এই এক্সাম ওরিয়েন্টেড, অনেকের হয় না যে এক্সাম নিয়ে কিছু ডাউটস রয়েছে, কোয়েশ্চেন্স রয়েছে, তো এইগুলো হলো সব পোস্ট, ঠিক আছে, যেগুলো তুমি আরবি এনটিপিসিতে পাচ্ছ। তার সঙ্গে হচ্ছে CBT1, CBT2, এটা সবার জন্য, ঠিক আছে। CBT1 যেটা প্রিলিমস হবে, প্রিলিমস একটাই হবে, বাট সেই প্রিলিমসের কাট অফের ওপর ডিপেন্ড করে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট মেন্সে কোয়ালিফাই করবে। হলো মেন্সে গেলে মেন্সের পর তোমার হচ্ছে আইদার স্কিল টেস্ট, নাহলে স্কিল টেস্টে যেগুলোতে সিবিএটি আছে সেইগুলো সিবিএটি, আর যেগুলোতে সিবিএটি নেই সিবিটিএসটি। আবার যে সমস্ত পোস্টগুলোতে কিছুই নেই, যেমন ধরো এই চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এখানে যেমন আর কোনো অ্যাডিশনাল স্কিল টেস্ট নেই, তেমনই তোমার হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এখানেও কিন্তু কোনো আলাদা করে ইয়ে নেই, মানে
স্কিল টেস্ট নেই, তো যেটাই নেই সেটাই নেই, যেটা আছে সেটাই আছে। তো আমি পুরোটা তোমার কাছে ক্লিয়ার করে দিয়েছি, এবং তার সঙ্গে মেডিকেল স্ট্যান্ডার্ডস আইসাইট কি কি লাগবে বা মেডিকেল স্ট্যান্ডার্ডস কি কি লাগবে। তো তোমার যা যা দরকার তোমরা মানে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, বা যদি কারোর ইন্ডিভিজুয়ালও দরকার হয় যে মানে ফর দিস স্লাইড বলো বা ফর দিস কন্টেন্ট, তোমরা ডেফিনেটলি পিং করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, নাম্বার তো গিভেন থাকবে প্রবাবলি, মানে থাকবে আর কি। তোমাদের আমাদের যে পেজ অফিসিয়াল ইউটিউব পেজ, সেখানে তোমরা পেয়ে যাবে। তো তোমার সেখান থেকে ইউ ক্যান আস্ক ডাউটস ইফ ইউ ওয়ান্ট, যে আরআরবি রিলেটেড যদি এনি মানে এনি কোয়ারিজ থাকে, কোনো প্রবলেম থাকে। তো মোটামুটি এই হচ্ছে তোমাদের এক্সামের পুরো ফান্ডা, ঠিক আছে। এবার জাস্ট কি করে করতে হবে, বিকজ ওয়ান্স ইউ নো যে এই হচ্ছে আমার স্টেপস, সেইগুলোকে করে যাওয়া সেটাও কিন্তু ইজি না, বিকজ মানে আমাদের মানে মেসিকে আনা নিয়ে এবং পুরো যে প্রসিডিংস হয়েছে সেখানে কিন্তু মানে সেটা থেকে আমার অনেক কিছু শেখার আছে, যে মানে কি হয়েছে, কার জন্য হয়েছে, কে দোষী, এগুলো তো একটা পয়েন্ট অফ একটা তো একটা পার্ট হয়েইছে আছে। বাট আমার যে পার্টটা বেশি ইন্টারেস্ট ছিল, যে যদি সব আছে, এভরিথিং ইজ দেয়ার, মানে রোডম্যাপ ছিল না, ছিল মানুষজন বা যেটাকে বলে তোমার কন্টেন্টস, মানে নট কন্টেন্টস, মানে ধরো যারা যারা কাজ করবে, যারা যারা সেখানে ফাংশনাল গ্রুপ, যা যা জিনিস লাগবে সব ছিল, মানে ইনফ্রাস্ট্রাকচার বল যদি আমি, সব ছিল। তারপর ধরো মানে মানে এভরিথিং ওয়াজ দেয়ার, এবং সবকিছু প্রপারলি থাকা সত্ত্বেও কোনো জিনিস ড্রাস্টিক্যালি ফেল করতে পারে অ্যাট দ্য টাইম অফ এক্সিকিউশন। সেই কারণে এক্সিকিউশন ইজ দ্য টাফেস্ট পার্ট, নো ডাউট। বাট আমরা এতদূর অব্দি যেগুলো জানলাম, যে আরআরবির যা কিছু সবকিছু আছে, যে এই ব্যাপার এই করতে হবে, এবার জাস্ট সেই জিনিসগুলোকে পেপার থেকে আমাকে নিয়ে আসতে হবে এখানে মাথার ভেতরে, ঠিক আছে। যে এবং তার সঙ্গে হচ্ছে ফিলিংসটা। তো আমার যেটা নিজের পার্সোনাল লাইফ থেকেও মনে হয়েছিল, যে আনলেস এন্ড আনটিল ইউ ফিল অ্যাবাউট আরআরবি বা কি কি মানে কাজ করতে হবে, তুমি জাস্ট অ্যাজ এ মেম্বার অফ আরআরবি হচ্ছ, তো তোমার থেকে অনেক কিছু এক্সপেক্ট করা হবে। তো সেই কারণে কোয়েশ্চেন্সও যেগুলো হবে সেগুলো কিন্তু মানে সেন্টার বলো বা মানে বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এইভাবেই সেট করা হয়, উইথ দ্যাট এক্সপেকটেশন যে তুমি বেসিক জিনিসগুলো জানবে, এবং তার সঙ্গে তোমার যে মানে নিজেকে হ্যান্ডেল করার এবিলিটি, সেটাও যেন তোমার মধ্যে প্রেজেন্ট থাকে। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে কিছুটা হলেও ম্যাটার করে। তো সেই কারণে এক্সিকিউশনের পার্টেও আমরা ডেফিনেটলি তোমাদের সঙ্গে থাকবো। তোমরা যারা এখন অব্দি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, তারা ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ফর ফার্দার মোর ভিডিওস। এবং উই ওয়ান্ট টু বি দ্য কনস্ট্যান্ট কম্প্যানিয়ন অফ অল দ্য অ্যাসপিরেন্টস, যাতে বেঙ্গল থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস আরআরবির ডিফারেন্ট এক্সাম, যদি ধরো এনটিপিসি তো একটা পার্ট, এনটিপিসি ছাড়াও আরো অন্যান্য এক্সামস হয়, যেই হয়, এলপি টেকনিশিয়ান হয়, গ্রুপ ডি হয়, তো সবকটা এক্সামসের জন্যই যেন ওয়েস্ট বেঙ্গল থেকে বালতি বালতি ছেলে চান্স পায় বা থাকে ওখানে। সো দ্যাট ইজ দ্য বেস্ট মোমেন্ট, দ্যাট ইজ দ্য পারফেক্ট মোমেন্ট। তো উই অল ওয়ান্ট দ্যাট থিং, উই অল ড্রিম দ্যাট থিং, অ্যান্ড উই উইল অ্যাচিভ দ্যাট থিং। সো উইথ দ্যাট গোল, তার জন্য তোমাদের ডেফিনেটলি একটা নিজেদের কমিটমেন্ট তোমরা রেখো তোমাদের প্রতি, যে এবং তার সঙ্গে বিলিভও রেখো ইন স্পাইট অফ এভরি নেগেটিভ থিংস, যে উই আর মোর দ্যান এনাফ টু ক্লিয়ার দ্য এক্সামস, দ্যাটস ইট। এবং এটা ট্রু, এটা নয় যে আমি কোনো একটা হাইপোথেটিক্যাল লাইন ইউজ করছি, এটা কিন্তু সত্যি এনাফ। বিকজ যদি আমার মধ্যে খুব সাধারণ বা খুব সিম্পল মানে নলেজের কেউ ক্যান রিচ টু দ্য টপ অফ দ্যাট থিং বা অলমোস্ট ক্যান গেট দ্যাট থিং, তাহলে এনি অ্যাভারেজ বা এনি নর্মাল স্টুডেন্টস কিন্তু, মানে তোমার ব্যাকগ্রাউন্ড যাই হোক, বিএসসি বিকম হ্যানা ত্যানা, বা হয়তো ডক্টর বা মেডিকেল হোয়াট এভার ইট মেবি, বা হতে পারে তোমার প্রিভিয়াস লাইফের যে সমস্ত একাডেমিক পার্ট, সেটা খুব একটা মানে আহামরি নয় বা বিশাল ভালো নয়। সো এখানে কিন্তু কিছুই ম্যাটার করে না। এখানে যেটা ম্যাটার করবে তোমার আজ, এবং আজ থেকে তুমি কিভাবে নিজেকে রেডি করছো বা ডেডিকেট করছো টুয়ার্ডস আরআরবি। তো আর আমাদের যেটা কাজ হবে তোমাদেরকে সঙ্গে নিয়ে চলা, এবং সেই পার্টগুলোতে তোমরা যেখানে যেখানে আটকাবে সেই জায়গাগুলোকে কিভাবে সলভ করা যায়। ওকে, তো উইথ দ্যাট নোট আই এম ক্লোজিং দ্য ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। তো তোমার অবশ্যই কানেক্ট থেকো, পেশেন্স করো এবং বিলিভ রেখো। উইথ দ্যাট থিং উই উইল এন্ড দিস ভিডিও। তারা দেখা হবে পরের ভিডিওতে।